মোস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে একটা বার্তা হয়তো আসলো। অন্যদিকে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে আসলেন, তারেক রহমানের সাথে দেখাও করলেন এবং তিনি বললেন সুপ্রতিবেশী সুলভ বার্তা তিনি নিয়ে আসছেন ভারতের পক্ষ থেকে। এটি একটা সুপ্রতিবেশী সুলভ বার্তা, অন্যদিকে কুপ্রতিবেশী সুলভ একটা আচরণ মোস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে। মানে ভারত আসলে কি চাইছে? এখানে একটু 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 ইয়ে করি, সেটা সরকার চাইছে না এরকম কিছু আমি বলি না, আমি বলেছি সরকার নিজে করছে না, হ্যাঁ। অন্যরা করছে মূলত। আচ্ছা। কিন্তু সরকারের মধ্যেও অনেক লোক বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন বিভিন্ন সময়। হুম। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে খুব ইয়ে করে যে আহ, আমাদের দুই দেশের অবস্থান প্রথম আসার পর পর কিছুদিন পরে বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক অবস্থান ভৌগোলিক, তাতে আমাদের দুই দেশেরই দুই দেশকে প্রয়োজন। অত্যন্ত ভালো কথা, কিন্তু তারপরে যেসব কাজ হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, সেগুলো কি তাই বোঝায়? সেখানে আমরা বঙ্গোপসাগরের উপরে মুরব্বি আনা ফলাবো হুম। যদি বলি, তাহলে কি কেউ খুশি হবে? এটা ঠিক সরকারের না। ভেতরে কেউ কেউ হয়তো চাইছে, মানে সরকারের ভেতরে কারা চাইতে পারে বা বাংলাদেশের এটা কোন পক্ষ চাইতে পারে আসলে উত্তেজনাকর পরিস্থিতি এখন তৈরি হোক? এখন আমি যেটা বলি, এখন যে ঘটনা, সম্প্রতি যে ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে সরকারের হাত কম। যেমন এই যে বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ, ভারতীয় দূতাবাসের সামনে আমাদের দেশে বিক্ষোভ, ভারতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। এই বিক্ষোভটা সরকার করাচ্ছে না, সেটা বলছি আমি। কিন্তু তার মানে সে তো ইচ্ছে করলে এমন কিছু ব্যবস্থা নিতে পারতো যাতে বিক্ষোভটা দূতাবাসের কাছাকাছি পৌঁছায় না। আমাদের এখানে একটু দূরে ঠেকিয়েছে, ভারতে একেবারে দরজার সামনে নিয়ে ঠেকিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে, যার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু মোস্তাফিজুরকে বাদ দিয়ে কি বার্তা দিতে চাইল ভারত? দুই দেশের পাল্টাপাল্টি সিদ্ধান্তের প্রভাব সামনে কেমন? যখন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুপ্রতিবেশী সুলভ বার্তা নিয়ে দেখা করে গেলেন তারেক রহমানের সাথে, তখন অন্যদিকে মুস্তাফিজকে নিয়ে কুপ্রতিবেশী সুলভ আচরণ কেন? আসলে কি ভারত সম্পর্ক মেরামত করতে চাইছে, নাকি একটা ধাক্কা দিতে চাইছে বাংলাদেশকে? এসব নিয়ে কথা বলতে আমার আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। তার সাথে শুরু করি যে যেই প্রসঙ্গটা এখন খুব আলোচনায়, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গত 5ই আগস্টের পর, মানে আওয়ামী লীগ সরকার পতনের পর আস্তে আস্তে নানান কারণে খারাপ হয়েছে। তলানিতে সম্পর্ক বলা হচ্ছে, কখনো কখনো মানে কথার পাল্টাপাল্টিতে মনে হয় যেন শত্রু ভাবাপন্ন সম্পর্ক। তখন আলোচনায় আর একটা বিষয় চলে আসছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত এবং ক্রিকেট বোর্ডের নির্দেশেই বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হলো। সেটির একটা ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। কিন্তু আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে কেন বাদ দিতে হলো? আমরা জানি যে ভারতীয় উগ্রপন্থী বা হিন্দুত্ববাদী যারা আছে তাদের একটা চাপ আছে। ভারতের মানে ক্রিকেট বোর্ড বা ভারত কি আসলে এখানে নতি স্বীকার করলো? তারা পারলো না, মানে মেনে নিতে বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিল, নির্দেশনাটা দিল? নাকি আসলে তারা প্রয়োজনই মনে করলো না মানে এই বিষয়টার গুরুত্ব অনুধাবনের, বা বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাইলো? আসলে কি মনে হয় কেন এমন সিদ্ধান্ত নিল ভারত? এটা আপনি যা যা বললেন সবগুলোই এখানে বলা যেতে পারে। যে ইচ্ছা করে বাংলাদেশকে হেয় করা, মুস্তাফিজকে হেয় করা, যে আমরা ইচ্ছা করলেই তোমাকে নিতে পারি বা না নিতে হুম। পারি, এই এই ধরনের ইয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে সেটা ঠিক। কারণ মুস্তাফিজ খেললে তো ওই দল, যেই দলের জন্য খেলতো সেই দলের উপকার হতো। হুম। আইপিএল এর একটা বড় রকমের লাভ হতো যে একটা ভালো প্লেয়ার খেলছে, কারণ মুস্তাফিজ এখন তো খালি বাংলাদেশি না, সে একটা হুম। পৃথিবীব্যাপী আহ, এক অত্যন্ত সুনাম অর্জন করেছে এরকম একজন খেলোয়াড়। সবাই তাকে পেতে চায়, যার জন্য বেশ একটা বড় রকমের ইয়েও হয়েছিল, মানে আহ, কি বলা যায়, নিলাম। আহ, বড় দর অঙ্কের টাকায়, কষাকষি জি, হয়েছিল। বড় অঙ্কের টাকায় কেনা হয়েছে। হ্যাঁ, তো সেই সেই সূত্রে সেটা থেকে চিন্তা করে আমি 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 একটু ইতিবাচক ভাবে চিন্তা করতে চাই, যে বিষয়টার মধ্যে এমন হচ্ছে যে যেন ব্যাপারটা আরো বেশি ইয়ে না হয়ে যায়, আগলি না হয়ে যায়। হ্যাঁ, এমনিতেও জিনিসটা যে দুই দেশের মধ্যে যে কথার ইয়ে হচ্ছে, তার ফলে দুই পক্ষই নানান রকমের কথাবার্তা বলছে। সরকার যে সবসময় বলছে তা নয়, কিন্তু আমাদের মিডিয়াতে, ভারতের মিডিয়াতে সবখানেই দুই দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এবং তার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাও ঘটছে যেগুলো অনভিপ্রেত। হুম, এমনকি মানুষের উপরে নানা রকম নিগ্রহ চলে আসছে, মানুষ মারা যাচ্ছে, এরকম কথাও আমরা জানতে পারছি। তো সুতরাং এই এই ধরনের কথাবার্তা বাড়তে না থাকে যাতে,
যাতে বিষয়টাকে এখনই মানুষ আহ, আহ, আলোচনার থেকে কিছুটা হলেও সরিয়ে ফেলতে পারে, এরকম যে মানে দুই দেশের মধ্যে বিদেশের ব্যাপারটা। তো এরকম কোনো একটা চিন্তা করে হয়তো যে মোস্তাফিজকে খেলার মাঠে দেখলেই আবার কিছু লোকজন হইচই করবে, তার চেয়ে বরং এই জিনিসটা আমরা বাদ দিই, চোখের সামনে না থাকলে মানুষ একটু হয়তো ভুলে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। তো যাই হোক, ওইভাবে চিন্তা করা যায় যে না ঠিক আছে, যাতে একটা বড় রকমের কমোশন হচ্ছিল, একটা বড় রকমের হুলস্থুল হচ্ছিল, সেই হুলস্থুলটাকে কিছুটা হলেও কমিয়ে দেওয়া যায় কিনা। এবং এই সুযোগে মানুষ সোল সার্চিং, যে নিজেদের ভিতরে তাকিয়ে দেখে কি আমরা কি সঠিক কাজ করছি, সেটারও একটা সুযোগ তৈরি হচ্ছে। আর নাহলে আমরা যদি সারাক্ষণ একজন আরেকজনের পক্ষে বিষোদ্গার করতাম এবং নতুন নতুন ঘটনা ঘটাতাম, তাতে খালি হুম। আহ উত্তেজনাটা বৃদ্ধি পেত, কিন্তু উত্তেজনাটা কিন্তু কি দুই দেশের বৃদ্ধি পেত সম্পর্কের কোনো নাকি উন্নতি হতো না। পাচ্ছে, মানে পেত, এখন আর পাচ্ছে না এরকম আমার কি? মনে হয় যে এখন কারণ আমরা সবাই দেখলাম তারপরে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকেও সিদ্ধান্ত হলো যে মানে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এখন মানে সিদ্ধান্ত হচ্ছে যে আইপিএলও বাংলাদেশে দেখানো হবে না, এমন একটা সিদ্ধান্তের দিকে না, যাচ্ছে। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাওয়া এক জিনিস, যে রাস্তাঘাটে বিভিন্ন রকমের কথাবার্তা বলা পরস্পর হুম। বিরোধী, সেগুলো কিন্তু তারপরে এই যে আহ, ভারতে পশ্চিম বাংলায় বিশেষ একজন রাজনীতিবিদের নাম বারবার উঠে আসছে, যে তিনি বিষোদ্গার করছেন, বিষ ছড়াচ্ছেন, সেগুলো আমার আমার ধারণা যে এর ফলে হয়তো কিছু আলোচনা হওয়ার পরে কিন্তু এই বিষয়টার থেকে মানুষ একটু সরে আসবে এবং সোল সার্চিং এর দিকে যাবে, যে না, আমরা আসলে ভুল করেছি, ঠিক করি নাই। কারণ একটা তো হলো যে সব এখন অনেকেই চিন্তা করছেন যে আহ, ক্রিকেটের মাঠে, খেলার মাঠে কেন আমরা রাজনীতিকে নিয়ে আসছি, কেন আমরা এই কাজগুলো করছি, সেই জিনিসগুলো মানুষ প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো এই প্রশ্ন আসতো না। তো সুতরাং আমার মনে হয় যে একটা সবকিছুরই যেমন একটা খারাপ দিক আছে, তেমন একটা ইতিবাচক দিকও আছে আমাদের। সেই জন্য আপনি আমাকে যে প্রশ্ন করছেন, সবাই যে প্রশ্ন করছে, আমার মনে হয় এই প্রশ্নগুলো দরকার করা। তো সেই প্রশ্নগুলো করে আমরা যদি সেখান থেকে, আমরা যে খারাপ কাজগুলো করছিলাম সেখান থেকে সরে আসতে পারি, তাহলে সেটা তো আমি খারাপ মনে করি না। তা আমরা সবসময় অনেক কিছুর জন্য একটা আমাদেরকে একটা আহ মূল্য দিতে হয়, হয়তো এটাই তার মূল্য দিলাম আমরা। তারপরে যদি আমরা সেখান থেকে আমরা শান্তি কিনে কিন্তু আনতে আপনি পারি, যেটা আপনি যেটা সেটা মনে আমাদের জন্য। করছেন যে এটা যদি ইতিবাচক দিকে যাবে, কিন্তু যেই পরপর যেই খবরগুলো আরো আসলো, তাতে কি ইতিবাচক দিকে যাওয়ার মতো আসলে পরিস্থিতি? যে যেটি আমি বলছিলাম, এরপরে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না, আইপিএল দেখানো হবে না, তারপরে তারা যদি আবার অন্য কিছু করবে কিনা এখনো জানি না, মানে এটা কি ভালোর দিকে, দেখা ইতিবাচক যাক দিকে না, যাচ্ছে? সবাই যে সবসময় একরকম রেসপন্ড করবে তা তো নয়, কিন্তু আমরা যদি, আমরা কেউ না কেউ একজনকে আগে থামতে হবে তো। এখন আমরা যদি আগে থামি, তাতে কি আমাদের খুব ক্ষতি হচ্ছে? কারণ এই যে যদি আমরা কি করতে পারতাম, আমরা কি করতে পারতাম, আমরা বলতাম যে না, ওকে নিতেই হবে, আমরা একটা কোথাও কেস করে দিতাম, হয়তো আমরা আইসিসি তে অলরেডি বলেছি, আমি জানি না। আহ, সেটা তো সেগুলো হবে, কিন্তু তারপরেও যতটা পারা যায় এগুলো নিয়ে আমাদের হইচই না করে নিজেদের ভিতরে চিন্তা করা, যে এগুলো কতটুকু উচিত, কতটুকু উচিত না, সেই দিকে আমরা যদি যাই। যেমন আমরা যে আজকে আপনার সাথে আমি এই যে কথাগুলো বলছি, এগুলোর উদ্দেশ্যটা কি? এই জিনিসটাকে বেরিয়ে আর এই জিনিসটাকে বাড়িয়ে তোলা তো নয়, হুম। এই বরং এখান থেকে আমরা কিভাবে সরে আসতে পারি, সেই চিন্তা করে তো এই অনুষ্ঠান করা হচ্ছে, এই আলোচনা করা হচ্ছে। আমার তাই ধারণা, তা যদি না হয় তাহলে এটা আমি মনে করব যে ঠিক কাজ হচ্ছে না। জি, আমরা আসলে পরিস্থিতিটা কি সেটা বুঝবার জন্য একটু আলোচনাটা করছি যে আসলে পরিস্থিতিটা কি আর কোন দিকে যাচ্ছে সেটি একটু। কিন্তু এই যে ভারতের কাছ থেকে যেটি দেখা গেল, আপনি যদিও আপনি ইতিবাচকভাবে দেখার জন্য বলছেন, কিন্তু এরকম চাপ আসতে থাকবে যদি মানুষকে বুঝতে দেওয়ার জন্য যদি বিভিন্ন সিদ্ধান্ত এরকম করে নেওয়া হয়, তাহলে কি সম্পর্কের জন্য খুব ভালো দিকে যাবে? এবং আমরা যেটা দেখলাম, মানে এখানে একটা মোস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে একটা বার্তা হয়তো আসলো, অন্যদিকে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে আসলেন, তারেক রহমানের সাথে দেখাও করলেন এবং তিনি বললেন সুপ্রতিবেশী সুলভ বার্তা তিনি নিয়ে আসছেন ভারতের পক্ষ থেকে। এটি একটা সুপ্রতিবেশী সুলভ বার্তা, অন্যদিকে কুপ্রতিবেশী সুলভ একটা আচরণ মোস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে। মানে ভারত আসলে কি চাইছে? এখানে ওইভাবে আমি দেখতে চাই না। কারণ এই যে যেটা নিয়ে ঘটনাটা ঘটলো, এগুলো তো দুই দেশেই ঘটছিল, তাই না? আমাদের দেশেও ভারতীয় দূতাবাসের সামনে বিভিন্ন রকম বিক্ষোভ হচ্ছিল, হুম। আমাদের দেশের লোকজন ভারতকে দখল করে নেওয়ার কথা বলছিল বিভিন্ন অংশ। তারপরে ভারতেও
আরো তার চেয়ে বাড়িয়ে আরো কিছু করা হচ্ছিল। তারা আমাদের দূতাবাসের একেবারে গেটের মধ্যে এসে হাজির হয়ে গেছে। তারাও আমাদেরকে যে কোনো সময় দখল করে নিতে পারে এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে না। বলছি না যে দুই দেশের সরকার এই কাজগুলো করছে, কিন্তু যারাই করছে এগুলো করছে, তো সেখান থেকে সরে আসা দরকার কিনা এখন। আমার মনে হয় যে এই যে ক্রিকেটের মাঠে এই ঘটনাগুলো ঘটার ফলে এখন অনেকের মধ্যেই কিন্তু কিছুটা অনুশোচনা আসছে যে না, এগুলো ঠিক হচ্ছে না। যদি সেটুকু হয় তাহলে আমি মনে করবো যে অন্তত কিছু তো কার মধ্যে আসলে সদ্বুদ্ধি অনুশোচনাটা আপনি আছে। কার মধ্যে দেখছেন? আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমি তাই আশা করছি। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে না, আমার মধ্যে নাই, তাহলে আলাদা কথা। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমরা যে প্রশ্ন তুলছি তার মানেই হলো যে আমাদের মধ্যে ওই ইয়েটা আছে, আমরা পছন্দ করছি না যেগুলো ঘটছে, আমরা চাচ্ছি সেখান থেকে সরে আসতে। তো সেখান থেকে সরে আসার জন্য আমরা সেটাকে উস্কে না দিয়ে যে না, ভারত দোষ করছে সুতরাং ভারতকে আমরা আরো পেটাবো, কিন্তু সেটা না করে আমরা কি এমন কিছু করতে পারি যেখানে কেউ কাউকে পেটাতে চাইবে না? হুম, যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে খুব ইয়ে করে যে আহ, আমাদের দুই দেশের অবস্থান, প্রথম আসার পর পর কিছুদিন পরে বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক অবস্থান ভৌগোলিক, তাতে আমাদের দুই দেশেরই দুই দেশকে প্রয়োজন। অত্যন্ত ভালো কথা, কিন্তু তারপরে যেসব কাজ হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, সেগুলো কি তাই বোঝায়? সেখানে আমরা বঙ্গোপসাগরের উপরে মুরব্বি আনা ফলাবো হুম। যদি বলি, তাহলে কি কেউ খুশি হবে? সুতরাং কথায় আর কাজে বা বিভিন্ন সময় বিভিন্ন কথায় যদি মিল না থাকে, তাহলে তো আমাদেরকে সেটা বুঝতে হবে যে এখানে আমাদের ভুল হচ্ছে। কিন্তু সেই ভুল যদি না বুঝে আমরা খালি সেটাকে, সেই ভুলটাকে বাড়িয়ে যাই, আপনি বলছেন তাহলে খুব ভুল, সেটা ঠিক সরকারের না। ভেতরে কেউ কেউ হয়তো চাইছে, মানে সরকারের ভেতরে কারা চাইতে পারে বা বাংলাদেশের কোন পক্ষ চাইতে পারে আসলে উত্তেজনাকর পরিস্থিতি এখন তৈরি হোক? এখন আমি যেটা বলি, এখন যে ঘটনা, সম্প্রতি যে ঘটনা ঘটে সেখানে সরকারের হাত কম। যেমন এই যে বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ, ভারতীয় দূতাবাসের সামনে আমাদের দেশে বিক্ষোভ, ভারতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। এই বিক্ষোভটা সরকার করাচ্ছে না, সেটা বলছি আমি। কিন্তু তার মানে সে তো ইচ্ছে করলে এমন কিছু ব্যবস্থা নিতে পারতো যাতে বিক্ষোভটা দূতাবাসের কাছাকাছি পৌঁছায় না। আমাদের এখানে একটু দূরে ঠেকিয়েছে, ভারতে একেবারে দরজার সামনে নিয়ে ঠেকিয়েছে। হ্যাঁ, সুতরাং এগুলো তো আছে, কিন্তু আমরা এখান থেকে বের হয়ে আসবো কিভাবে, সেই চিন্তাটা আমাদের করতে হবে। এই সরকারের, আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, তার আর কয়েকদিন বাকি আছে মাত্র। হুম। তো তার কাছ থেকে আমরা খুব বেশি আশা করতে পারি না এই সময়ের মধ্যে খুব বেশি কিছু হবেও এরকম মনে করা যায় না। আর তাছাড়া এই যে সম্প্রতি যে জয়শঙ্কর আসলেন, তিনি যে বক্তব্য দিয়ে গেলেন, যে যে কথাগুলো বললেন বা যে বার্তা দিয়ে গেলেন, তিনি কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করেছেন যে বর্তমান সরকারের সাথে খুব বেশি আদান প্রদান করতে তারা আগ্রহী না বর্তমানে। কারণ তাদের মূল কথাই হচ্ছে যে প্রথম থেকেই কেউ কিন্তু এই সরকারের সাথে খুব বেশি আদান প্রদান করে নাই। ভালো ভালো কথা বলেছে অনেকে, কিন্তু কিছুই কেউ করে নাই। এমনকি চীন, পাকিস্তান, যারাই বলেন, পাকিস্তান হয়তো একটু করতে যাচ্ছে কারণ তারা নিজেরাই তো খারাপ অবস্থায় আছে, সুতরাং যা কিছুই হয় সেটাই তাদের জন্য খুব ভালো। কিন্তু চীনও তো খুব বেশি যে এগিয়ে এসছে তা তো নয়। তারা বলেছে ভালো ভালো কথা, কিন্তু নতুন কোনো প্রজেক্ট বা কিছু দেখি নেই তো আমরা। তো সুতরাং সবাই অপেক্ষা করছে যে অন্তর্বর্তী সরকার চলে, যে স্থায়ী সরকার যখন আসবে তখন করবে সবাই। তো সুতরাং এই সরকারের কাছে কিছু আশা করাও তেমন ইয়ে না। এই সরকারেরও বেশি মানুষকে স্বপ্ন দেখানোর প্রয়োজন ছিল না। তাদের মূল কাজই হচ্ছে একটি ভালো ইলেকশন দিয়ে। বৈঠক বা জয়শঙ্করের দেশে আসে এটা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু মানে এটা একটু আমার মানে জানতে ইচ্ছে করে যে যদি ধরুন এই সময়টা থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার শাসন আমলে যদি চলতো, তাহলে কি, এবং এই সময় যদি বেগম জিয়ার এরকম মানে তিনি মারা গেলেন, তিনি যদি এই সময় মারা যেতেন, তাহলে কি এইভাবে করে আসতেন জয়শঙ্কর বা অন্যান্য নেতারাও যারা এসছেন বিভিন্ন দেশ থেকে, এভাবে আসতেন, নাকি আসলে আমাদের গণমাধ্যম, আমাদের বিচার আমার বিভাগে মনে যেমন হয় সবকিছু পল্টি হয়, তেমনি করে আসলে না, আন্তর্জাতিক এটা সম্পর্ক এটা একরকম এটা পল্টি? এইভাবে 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 চিন্তা করাই উচিত না যে হুম, ওইটা যদি হয়তো ওটা কি হতো। আমার মনে হয় এই চিন্তা, এই ধরনের চিন্তা করাটাই একটা ভুল। যখন যে অবস্থা আছে সেই অবস্থার ভিত্তিতে আমাকে বিচার করতে হবে। এটা হতো যদি, তাহলে কি হতো হুম। এটা বলাটা ঠিক না। না, কিন্তু এটা আমার এটা আমি ধারণা, কেন আমার প্রশ্ন করছি, ধারণা বিচার্য বিষয়টা কি? বুঝতে পারছি আমি। বেগম জিয়ার প্রতি শোক, নাকি আসলে ক্ষমতায় যে যাবে তার সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা লিয়াজো না না, কি? আমি তো সেটাই সেই হ্যাঁ, জন্য বললাম। আমি সেজন্য বললাম যে দুটোই জিনিসই আছে। একটা হলো বেগম জিয়ার প্রতি আহ, সম্মান সম প্রদর্শন, হুম, তার প্রতি সমবেদনা প্রকাশন তার তার মৃত্যুতে। কারণ একটা কতগুলো জিনিস আমরা খেয়াল করতে হবে। সাধারণভাবে আমাদের দেশে একটা ধারণা আছে, আমি মনে করি সেটা ভুল ধারণা। সেটা হচ্ছে যে যখন বিএনপি ক্ষমতায় থাকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয় আর চীনের সাথে সম্পর্ক ভালো হয়, আর উল্টো আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে
ভারতের সাথে সম্পর্ক ভালো হয়, চীনের সাথে সম্পর্ক খারাপ হয়, এই ধারণাটা পুরোপুরি ভুল। কারণ আমি নিজে তো সরকারের ছিলাম, হুম, এবং আমি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনীতিক হিসেবে কাজ করেছি। আমি দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে প্রথমবার 92-93 সময় যখন আসলে তারা ক্ষমতায়, সেই সময় ভারতকে যত বেশি আহ, বাণিজ্য ক্ষেত্রে যত বেশি ছাড় দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তত ছাড় একবারে কখনো আর দেওয়া হয় নাই। সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তখন তারপরে ওই সময় যে বাণিজ্য ভারতের সাথে অনেক বৃদ্ধি পেয়েছে। আবার এদিকে চীনের সাথে আমাদের সবচেয়ে বেশি এখন বাণিজ্য হয়। সেটা ঘটেছে কখন? 2013 সাল থেকে এক নাগাড়ে ভারত কেন সব দেশে, অন্য যে কোনো দেশের চেয়ে চীনের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে বেশি, আহ, সবচেয়ে বেশি বাণিজ্য হয়। তো এইগুলো, তো ওই যে সাধারণ একটা যে পপুলার একটা বিশ্বাস যে না, বিএনপি থাকলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়, এটা সঠিক নয়। তো হুম। সেই জন্য যেই যখন ক্ষমতায় থাকে সে চেষ্টা করে সব দেশের সাথেই সম্পর্ক ভালো করতে, তাতে চেষ্টার ফল কিন্তু হিসেবে আওয়ামী লীগ থাকলে কখনো আসলে কোনোটা কথা বেশি যেটি হয়, কোনোটা কম হয়। কথা যেটি হচ্ছে যে আওয়ামী লীগ থাকলে শুধু সম্পর্ক ভালো জায়গা না, একটা প্রভু ভৃত্যের মতো একটা সম্পর্ক হয়। এটা কি আসলে আপনি এটা আমি কিভাবে আপনার বলেন? এইটা আমি আপনার সাথে একমত নই, এটা একটু মানে এটা একটা বাড়িয়ে বলা। পারসেপশন, আমি এটা একটা মনে করি না। পারসেপশন, হ্যাঁ। এটা এই কারণে বলছি যে আপনি তো ছিলেন এখানে, এই দেশেও ছিলেন, সুতরাং আপনি জানেন যে চীনের সাথে সম্পর্ক আমাদের সবচেয়ে উচ্চতম লেভেলে গিয়েছে তখন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। হুম। এটা আপনারা যদি আপনি একটু তথ্য দেখেন, তাহলে খুব পরিষ্কার করে বুঝতে পারবেন। এখন গত 2013 সাল থেকে এখন পর্যন্ত চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। সবচেয়ে বেশি কি বলে, আহ, বিভিন্ন রকমের কূটনৈতিক আর কি বলে, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসিস্ট্যান্স তারা আমাদেরকে দেয়। তো এইগুলো তো ভারত তো সেটা কখনোই ইয়ে করতে পারে না, সেটার সাথে ম্যাচ করতে পারছে না। একসময় ভারত ছিল, এখন তো আর নাই। তো সেটা কেন? ভারত সবচেয়ে ভালো বেশি ইয়ে করেছে তখন, তখন তো অন্য সরকার ছিল, তখন তো আমাদের এখানে বিএনপি সরকার ছিল। তখন ভারতের সাথে সম্পর্ক কি খারাপ ছিল? একদম না, বরং তাদেরকে আমরা বেশি সুযোগ সুবিধা দিয়েছি। কিন্তু এটাই হলো, বুঝতে হবে যে যেই যখন সরকারে যায় সে সবার সাথেই সম্পর্ক ভালো করতে চায়, এবং ভারতকে আমাদের অনেক বেশি প্রয়োজন। এখন ভারতের সাথে সম্পর্ক খারাপ বলে আমরা সবসময় এরকম থাকবে, এটা মনে করারও কোনো কারণ নাই। আওয়ামী লীগ ধরেন 50 বছরও যদি ক্ষমতা না আসে, তাই বলে কি ভারতের সাথে সম্পর্ক এরকম অবস্থায় থাকবে? তা নয়। ভারতের সাথে সম্পর্ক ভালো করাটা ভারতেরও যেমন প্রয়োজন, আমাদেরও তেমনই প্রয়োজন। সুতরাং সেটা হবে। ওই ধরনের চিন্তা করা যে না, আওয়ামী লীগের সময় একটা প্রভুভিত্তির সম্পর্ক ছিল, এটা অত্যন্ত আমি মনে করি ভ্রান্ত একটা ধারণা। এই ধরনের কথা বলে নিজেদেরকে ছোট করা ছাড়া আর কিছু করা হয় না। আপনি তাই মনে করছেন, কিন্তু আরেকটা বিষয় আছে যে ভারতের সাথে সম্পর্ক আওয়ামী লীগের সময়, মানে পারসেপশন নিয়ে যেগুলো নিয়ে আমরা কথা বলছি, ধারণাগুলো নিয়ে, সেটা হচ্ছে ভারতের সাথে আওয়ামী লীগের সময় আপনিও বলছিলেন যে সম্পর্ক ভালো থাকে, সেই পারসেপশনটা ভুল। অন্যদিকে মানে এটা ঠিক, এটি নিশ্চিতভাবে যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ থাকে এখন, বা খারাপ হয়েছে। এখন দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, একই রকমভাবে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে। এটি আসলে মানে এই দুটোর সাথে সম্পর্ক আছে কিনা, এটার সাথে সম্পর্ক ভালো হওয়ার সাথে আরেকজনের সাথে সম্পর্ক খারাপ হওয়া, বা ভাইস ভার্সা। এইটা এখন ঘটছে, সুতরাং আমি একেবারে ডিনাই করতে পারিত না। কিন্তু কথাটা হচ্ছে যে এটাও যদি একটা লম্বা সময় ধরি, তাহলে এটাও সত্যি হবে না। প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক অনেকটা অটোনমাস। হ্যাঁ, একটার সাথে আরেকটা ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না। আমার স্বার্থ কোথায় বেশি সেইটা দেখে আমি কাজ করি। এখন আমার যেহেতু ভারতে আমার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, কিছুটা কমে গেছে এখন এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে, সেটা পুষিয়ে নিতে আমি এখন পাকিস্তানের সাথে সম্পর্ক করছি। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক যতই ভালো করি, সেটা কি আমাকে ভারতের সাথে সম্পর্কে আমরা যা কিছু করতাম সেগুলো সবকিছু পুষিয়ে দেবে? কখনোই তা হবে না। এমনকি ভারত, চীন আর চীন পাকিস্তান মিলেও সেটা করতে পারে না। আবার ওইদিকে উল্টো দিকে যদি আমি চিন্তা করি, ভারতের সাথে যত ঘনিষ্ঠ সম্পর্কই করি, চীনকে আমরা ফেলে দিতে পারবো না। চীনের সাথে সম্পর্ক আমার প্রয়োজন। চীন আমার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আমার সবচেয়ে বড় বিভিন্ন রকমের সহায়তার কি বলে উৎস। তো সুতরাং সেগুলো কিন্তু আমরা ইয়ে করতে পারবো না। সুতরাং যেটা হয়েছে, আগেও আমরা বলেছি, আগের সরকারও বলেছে, তারা বলেছে বলে যে এটা সেটা মিথ্যা হয়ে যাচ্ছে তা তো নয়। সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন কি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে যাওয়া। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, সেটা তখন যে সরকারই থাকুক তাতে কিছু আসা যায় না। আমি মনে করি যে যেমন এখন সবচেয়ে আমাদেরকে, আমাদের দেশে ভারত বিরোধী দল হিসেবে কাকে আমরা দেখি সবচেয়ে বেশি? দুটো গ্রুপকে দেখি, হয়তো লেফটিস্ট যারা আছে, আরেকটা হলো জামাতে ইসলামী। কিন্তু তারাও যদি কেউ ক্ষমতায় আসে,
তারাও ভারতের সাথে কি সুসম্পর্ক করার চেষ্টা করবে না? আমি মনে করি অবশ্যই করবে, কারণ এটা একটা জামাতের আমির বলেছেন বাস্তবতা যে ভারতের করতেই হবে। কূটনীতিকদের সাথে তারও কথা হয়েছে, তারও সাক্ষাৎ হয়েছে। আসি সেটা প্রসঙ্গে একটু কথা বলবো, সেই সাক্ষাৎ প্রসঙ্গে একটু কথা বলবো, কিন্তু জয়শঙ্করের সফরের কথাই একটু, মানে ঝটিকা সফর, সেখানে যেটি বলেই দিল তারা যে এই সরকারের সাথে সম্পর্ক তাদের আসলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের জায়গাটি তাদের না, পরিস্থিতি না না, থিতু সেটা হয়ে। তারা কিছু বলে নাই। আমি কোথাও দেখি নাই যে তারা এরকম কিছু প্রকাশ্যে বলেছে যে এই সম্পর্ক সরকারের সাথে সম্পর্ক করতে, কিন্তু তারা কোন রকমের আগ্রহ দেখায়নি তাদের সাথে। না, তারা বিশেষ যেমন বলেছেন আহ, আহ, নির্বাচনের যেটা পর দেখেছি পরিস্থিতি আমরা, থিতু হলে সুপ্রতিবেশী সুলভ আচরণ এর চর্চা হবে বা চালু হবে, এরকম একটা, মানে হ্যাঁ, তো শুরু হবে, সুতরাং চালু হবে, একটার এখন তো বদলে নাই তার আরেকটা মানে। বললে তো ভুল হবে। আচ্ছা। মানে না না, সেটা ঠিক না, একটা থেকে আরেকটায় যাওয়া যায় না সবসময়। হ্যাঁ, কিন্তু তারা বলে নাই, আমি সেটা বলছি যে তারা প্রকাশ্যে বলে নাই যে তারা এই সরকারের সাথে সম্পর্ক করতে চায় না, কিন্তু কারণ এই সরকারের সাথে সম্পর্ক আছে বলেই তো সে আসতে পেরেছে। সে যখন এসছে তার সাথে ইয়ে কি বলে আমাদের আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা বসে কথা বলেছে, সেটারও ছবি আমরা দেখেছি। সুতরাং সম্পর্ক নাই বা সম্পর্ক করছে না তা নয়, কিন্তু এটার উপরে গুরুত্ব দিচ্ছে না তারা। এটাকে বর্তমানে তারা মনে করছে এটা প্রয়োজন নাই, তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সেইটা পর্যন্ত আমি কিন্তু এটাও মানতে একটা রাজি আছি, প্রশ্ন, কিন্তু এটা নিরাপত্তা বলবো না উপদেষ্টা যে আইন তারা উপদেষ্টার সাথে কথা হলো, দেখা হলো, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যিনি তার আসলে কাউন্টার পার্ট হবার কথা, তার সাথে দেখা হলো না, প্রধান উপদেষ্টার সাথে দেখা হলো না, পাকিস্তান থেকে যিনি আসলেন তার সাথে দেখা হলো, মানে এটা কেন, এরকমটা কেন হলো, এই প্রশ্ন তো উঠছে। এখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা হলো না, তো এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় যদি বিশ্বাস করি যে তারা যা বলছে সঠিক, সেটা হলো যে আমাদের দিক থেকে আগ্রহ দেখানো হয়েছিল, কিন্তু ওনারা আগ্রহ সে দেখানো হয়নি। ইয়েতে সাড়া দেন নাই। হুম। কিন্তু ওই যে প্রশ্নটা ওখানে, এই দুজনের সাথে কেন দেখা হলো, আসিফ নজরুল এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ওনারা তাদের। ওখানে উপস্থিত ছিলেন। ওনারা ওই যে যখন সবাই ফিউনারালে গেছে, তখন তাদেরকে তো কোনো না কোনো রকমে ব্যবস্থাপনা করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, এসকর্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে এবার এসকর্ট করে ওইখানে রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে যেখানে এনারা বসেছিলেন। এটাই ওখানকার প্রোটোকলের অংশ ছিল। সুতরাং তারা ওখানে দেখা করেছেন। এখানে দুটো বিষয়ে তিনি ইয়ে করেছেন। একটা হলো যে আহ, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তিনি আহ, সমবেদনা এবং শ্রদ্ধা প্রদর্শন, আর ভবিষ্যৎ নেতৃত্ব যারা আসবে তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া, যে আমরা তোমাদের সাথে সুসম্পর্ক জি। চাই, আপনি বলছিলেন সেই জিনিসটা জামাতের বলা। কথা, আপনি জামাতের প্রসঙ্গটা একটু বলছিলেন যে বৈরী সম্পর্ক করার চেষ্টা বা ইচ্ছা তাদের হয়তো আছে, কিন্তু জামাতের না আমিরের না, এখানে ভুল বলেন আপনি, আমি ওই কথা বলি, আমি বললাম যে ভারত বিরোধী কথাবার্তা যারা বেশি বলেন হুম, তাদের মধ্যে একটা হচ্ছে জামাত, আচ্ছা আরেকটা হচ্ছে বামপন্থীরা। আচ্ছা, ধন্যবাদ কিন্তু আমাকে কারেকশন তারা করার কেউ জন্য। যদি হ্যাঁ, ক্ষমতায় আসে, আমি বলেছি কি, তারা কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তারাও কিন্তু তখন ভারতের সাথে সুসম্পর্কই চাইবে, জি, একদম ভারতের স্পষ্ট। সাথে বৈরিতা করবে না। জি, ধন্যবাদ। কিন্তু এই যে সুসম্পর্কই চাইবে, এটারই মনে হয় নমুনা কিনা যে জামাতের আমিরের সাথেও দেখা হয়েছে, সাক্ষাৎ করেছেন যখন তার বাইপাস সার্জারি হয়েছে, এটা জামাতের আমিরই বলেছেন রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে, যে তখন ভারতীয় কূটনীতিক, তাদের সাথে কূটনীতিক এসেছিলেন তার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু তারা বলেছিলেন যে এই বিষয়টি গোপন রাখতে বা প্রকাশ গোপন রাখা। না করবার জন্য বলেছিলেন। হ্যাঁ, আমি আসলে এখানে কয়েকটি প্রশ্ন জাগে যে কেন গোপন রাখতে বললেন, এক, দুই, গোপন রাখতে যখন বলেছেন, তিনি আসলে গোপন রাখলেনও বা কেন এতদিন, অনেক দিন তো হয়ে গেল, সেই গত বছরের আগস্টে সম্ভবত এই ঘটনাটি, এতদিন গোপন ভালো রাখলেন ভালো কেন? কয়েকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কেন আসলো, আবার এখন বলে দিলেন কেন? এখন বলে দিলেন কেন? জি, বললেন যখন, এখন বলে দিলেন কেন? যখন বললেনও তখন আংশিক বললেন, আমি কোন দেখি একটা কূটনীতিক একটা করে আসছেন, আপনার প্রশ্নের কি উত্তর দেওয়ার বিষয়ে চেষ্টা কথা করি। হচ্ছে সেটি আবার বললেন না। জি, কয়েকটি প্রশ্ন বলো। আমি আপনার ইয়েতে তিনটে প্রশ্ন একটা একটা করে ধরার চেষ্টা করি। কেন গোপন রাখতে বললেন? সেটা হচ্ছে যে তাদের যে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি, তাদের যে ভাবমূর্তি বা তারা যা প্রচার করতে চান, প্রসার করতে, যে তারা ভারত বিরোধী, হ্যান ত্যান, এগুলো এগুলো দিয়ে তো তারা এক ধরনের, কিছু লোকের কাছে হলেও তো অন্তত একটা পপুলারিটি পান, একটা জনপ্রিয়তা অর্জন করেন ওটা বলে। সুতরাং তারা যে ওখান থেকে সরে যাচ্ছেন, এটা তখন তারা জানাতে চান নাই। সেটাই আসল কারণ। আমরা গোপনে অনেক কিছু করি, হুম। সবাইকে বলি না, কিন্তু মুখে যা বলি সেটা কিন্তু আলাদা একটা বিষয়। গোপন তো নাকি রাখতে মুখে বলেছে যেটা বলছি, ভারতীয় কূটনীতিক। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে গোপন রাখতে বলেছেন। না, ভারতীয় কূটনীতিক তাদেরকে গোপন রাখতে বলেন, উনি তাদেরকে বলেছেন গোপন রাখতে, না যদি আমি ভুল না করে থাকি, না, তাই বিষয়টা হচ্ছে এরকম, আমি রয়টার্সকে তিনি যেটা বলেছেন যে ভারতীয় কূটনীতিক আচ্ছা তাকে বলেছেন যে এই বিষয়টি যেন এখন প্রকাশ্যে না আনা হয় বা গোপন রাখা হয়, তো তিনি বলেছেন যে এটা আচ্ছা। মানে পরবর্তীতে আমার কখনো। আমার এখানে হ্যাঁ, ভুল হতে পারে, হ্যাঁ, আমি উল্টোটা বুঝে আসছি এতদিন, হুম, হুম, তো হইতে পারে আমার ভুল। কিন্তু যাই হোক, যেই গোপন রাখতে বলুক, গোপন রাখার কারণ
ওনার দিক থেকে যদি গোপন রাখতে বলা হয় তাহলে এইটা কারণ হতো। আর ভারতের দিক থেকে কেন গোপন রাখতে বলছে আমার কোনো ধারণা নাই, কারণ তারা তো কূটনীতিকদের কাজই হচ্ছে সবার সাথে যোগাযোগ করা, এমনকি শত্রুর সাথেও যোগাযোগ করা। সুতরাং এইটা আমি ঠিক মিলাইতে পারছি না। তবে এটা নিয়ে আরো চিন্তা করব, তারপর দেখব। কিন্তু এখন কেন উনি বলে দিলেন? এখন বলে দিলেন কারণ ওনার অবস্থান তো পরিবর্তন হচ্ছে। এখন উনি যেভাবেই হোক উনি মনে করছেন যে উনি ক্ষমতার আরো অনেক কাছাকাছি পৌঁছে গেছেন। আগের যে কোনো সময়ের সাথে জামাত এখন বাংলাদেশে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং মনে করে যে তারা প্রধান দুটো দলের মধ্যে একটি। সুতরাং তারা এখন ওই ভাবমূর্তি আর রাখতে পারে না, কারো বিরোধী এটা একটা ভালো ভাবমূর্তি নয়। এখন তাদের হয়তো হবে যে তারা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে, এমন একটা ধারণা তাদের এখন দেওয়ার সময় এসে গেছে। তো সেই জন্য তারা এখন প্রকাশ করছে। জি, কেমন? মানে তারেক রহমানের সাথে সুতরাং জয়শঙ্করের বৈঠক যখন হলো তারপরে আসলে তিনিও প্রকাশ করলেন যে তার সাথেও আসলে একটা তার সাথেও ভারতীয় কূটনীতিকরা কথা বলেছেন। সুতরাং এগুলো অনেকে আবার এটাও এগুলো যে মিলাচ্ছেন, যখন যে স্বার্থে করি। হ্যাঁ, ওই যে গোপন রাখতে বলার সাথে অনেকে এটাও মিলাচ্ছেন যে যখন জিএম কাদের ফিরেছিলেন 24 নির্বাচনের আগে আগে, তখন তিনি এয়ারপোর্টে ফিরেই সাংবাদিকদেরকে বলেছিলেন যে এটি প্রকাশের বা বলবার অনুমতি নাই, গোপন রাখতে বলা হয়েছে। মানে ভারত আসলে তো তার মানে বলে মাঝে মাঝে গোপন রাখার কথা। কেন আমি জানি না, কেন ওরা ওদের কি ইয়ে হবে, ক্ষতি হবে যদি প্রকাশ করে দেয়? ক্ষতি তো হবে আমার, যেহেতু আমি ভারত বিরোধী একটা মূর্তি নিয়ে ঘুরছি, কিন্তু সেটা সেটা ভেঙে যাবে। সেই জন্য আমি গোপন রাখতে বলতে পারি, কিন্তু ওরা গোপন রাখতে, ওরা তো সবার সাথে রিচ আউট করতেছে, তাতে অসুবিধা কি? আমি এটা বুঝতে পারি না যে ওরা কেন গোপন রাখতে বলবে। কিন্তু গোপন রাখতে বলতে পারি কি, সেটা হলো অন্য জিনিস। মিটিং হয়েছে সেটা গোপন রাখা না, কিন্তু কি বক্তব্য হয়েছে সেইটা। সেখানে ভারত তাদেরকে নানান রকমের বলে থাকতে পারে, তাদের বলে থাকতে পারে তোমরা আমরা কিন্তু চাই এবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, তোমরা আওয়ামী লীগের সাথে থাকো। এটা আমি একটা হাইপোথেটিক্যাল একটা ইয়ে বললাম, একটা, হ্যাঁ, সত্যি না হতে পারে, কিন্তু এই ধরনের কথা বলে থাকতে পারে। সেটা তারা চায় না যে প্রকাশ হোক, যে তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এটা তারা যতটা সম্ভব পিছনে রাখতে চায়। আমরা তো সবাই জানি যে ভারত এখানে বিভিন্ন তার স্বার্থ অনুযায়ী বিভিন্ন রকমের খেলা খেলেছে বিভিন্ন সময়। সুতরাং সেটা তারা যতই গোপন রাখুক, আমরা ধরেই নেই এটা, তারপরেও তারা এটা চায় যে গোপন রাখা হোক। সেই কথাটুকু গোপন রাখতে, কিন্তু তার সাথে মিটিং হয়েছে এটা গোপন রাখতে বলার তো আমি কোনো কারণ দেখি না। সেখানে বরং আমাদের যিনি যাচ্ছেন দেখা করতে, যিনি একটা ভাবমূর্তি নিয়ে ঘোরেন যে আমি ভারত বিরোধী, তিনি যদি ভারতের সাথে যোগাযোগ করেন তাহলে তিনি সেটা গোপন করার চেষ্টা করবেন, এটা খুব আমি বুঝতে পারি। এবং এখন সেটার প্রয়োজন ফুরিয়ে গেছে, সেই জন্য এখন খুলে দিচ্ছেন, জি, এইটা আমি কিন্তু মনে খুলে করি। যখন দিচ্ছেন তখনও এতটুকু খুলছেন যে সাক্ষাৎ হয়েছে, আসছিলেন দেখা করতে, কে এসছিলেন, কি হলো, সেটি কিন্তু আমরা এখনো জানতে পারছি না, মানে কি কথা হয়েছে। এই প্রশ্নটা আমার মানে বরাবরই জাগে যে এই যে কি কথা হলো, এটার যেমন উত্তর আমি দিতে পারবো না, যেমন এটার ধরুন, উত্তর আমি দিতে পারবো না। না কিন্তু আমি আসলে এটা কি হলো সেটা তো আপনি বলতে পারবেন না, কিন্তু এরকমটা কেন হয় সেটার একটা ধারণা আপনার কাছ থেকে জানতে চাই। ধরুন তারেক রহমানের সাথে কি কথা হলো, 40 মিনিটের মতো বৈঠক হলো, সেখানে মানে কি কি বিষয় নিয়ে কথা হলো সেটি খুব আমরা শুনলাম না। একটা ভারতীয় মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটু শুনলাম, তারপর ধরুন এই যে এখানে আমি এই আপনাকে যে একটা আমি কথা বলি। একসাথে কতগুলো বলে দেই তারপরে আপনার কাছ থেকে শুনি। এই যে জামাতের আমিরের সাথে কথা হলো, কি কথা হলো সেটি আসলে জানলাম না, গোপন রাখতে বলা হয়েছে, গোপনে থেকে গেল। অজিত দোভাল গিয়েছিলেন, দুঃখিত, অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়েছিলেন, সেখানে শুনলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে, কোট আনকোট। কি কথা হলো সেটি আমরা জানলাম না। মানে সেই তখন মনে পড়ে যে ওবায়দুল কাদের বলেছিলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে, এখনো তো সব তলে তলেই হয়ে যাচ্ছে, আমরা তো আসলে কি কথা হচ্ছে জানতে পারছি না। একদম, হ্যাঁ। আসল কথা সবসময় এটা হয়, এটা নতুন কিছু নয়, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, বেশি তো কিছু নাই। আমরা যখন এমনকি দুই দেশের খুব ভালো সম্পর্ক, দুই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে মিটিং হচ্ছে, তার একটা অংশ থাকে যেটা সবাই দেখে, সেটা রেকর্ডেড, যেটা নিয়ে ইয়ে করা হয়। কিন্তু আরেকটা অংশ থাকে যেটা সবার কাছে প্রচার করা হয় না, ইয়ে করা হয় না, গোপন কিছু কথাবার্তা থাকে। সেই গোপন কথাবার্তা সবসময় যে খুব বিব্রতকর কথাবার্তা হবে তা নয়, কিন্তু তারপরে সেগুলো গোপন থাকে, কারণ সেগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তা বা অন্যান্য বিভিন্ন বিষয় ইনভলভ থাকতে পারে। তো সুতরাং সেইগুলো অনেক কিছুই সবসময় যে কোনো রকমের ইয়ের মিটিং এ, কূটনৈতিক বৈঠকে অনেক কিছু গোপন রাখার কথা দুই পক্ষ থেকেই আসতে পারে।
ভারতের তো আমরা জানি যে তার যে ইতিহাস আছে, সে আমাদের এখানে অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচন এগুলো নিয়ে যথেষ্ট মাথা ঘামায় এবং এর মধ্যে বিভিন্নভাবে প্রভাব খাটায়। বিভিন্ন রকমের প্রভাব খাটানোর চেষ্টা করে। তো সুতরাং সেই সময় সেই ধরনের কোনো কিছু কিছু বলেছে কিনা সেটা তো ভারতের পক্ষ থেকেও তারা বলবে যে এটা প্রকাশ না করাই ভালো। আমাদের যিনি কথা বলেছেন তিনিও হয়তো ভাববেন যে ঠিক আছে চুপচাপ থাকাই ভালো, তাই না? তো সুতরাং এগুলো হতেই পারে, এগুলো নিয়ে আমরা অস্থির হয়ে লাভ নাই, যেটুকু জানতে পারবো সেটা ভালো, বাকিটাও জানার চেষ্টা করব। আপনারা যেমন সবসময় চেষ্টা করেন জানার, হুম। সেটাই স্বাভাবিক। কারণ মানুষ সের মধ্যে এই যে মানুষের যে ঔৎসুক্য, এইটাই তো মানুষকে আর সবার থেকে আলাদা করে রাখে। তো সুতরাং আমি মনে করি যে সেটা কোনো দোষ নাই, আমরা জানবার চেষ্টা করব, অন্যরা ঢাকার চেষ্টা করবে, জি। এইটাই চলতে থাকবে। হ্যাঁ, এটা একটু শুনি যে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেটিও একটা ক্ষোভের কারণ বাংলাদেশে, বিশেষ করে গণঅভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছেন বা পক্ষের শক্তি আছেন, যারা আওয়ামী লীগ বিরোধী আছেন, প্রচণ্ড তারা এই বিষয়ে মানে তাদের রাগ ক্ষোভ খুব স্বাভাবিকভাবে এই বিষয়ে বেশি। কি মনে হয় মানে তাদেরকে ফেরানোর ব্যাপারে ভারত এর প্রক্রিয়াটা কেমন হবে, বা তার ফেরার ব্যাপারে মানে ফেরানো বা ফেরা এই প্রক্রিয়াটা কূটনৈতিক রাজনৈতিক প্রক্রিয়াটা আসলে কেমন হবে বলে পূর্বাভাস পান, ধারণা করতে পারেন কিনা? আমার ধারণা যে এটা নিয়ে খুব কোনো পক্ষই মানে কথাবার্তা থাকবে, আমাদের পক্ষ থেকে বলা হবে যে ওনাদেরকে ফেরত দাও, ভারত বলবে আমরা চিন্তা করে দেখছি। এর বাইরে কিছু ঘটবে আপাতত আমার এটা মনে হয় না। কারণ আহ, আহ, ভারতের ভারত যদি তার নিজের স্বার্থ সব রকম ভাবে দেখে যে এটা তো তার হাতে আছে, এটাকে বিভিন্ন সময় ব্যবহার করতে পারে, তাদের তো অভ্যাস আছে আমাদেরকে নানানভাবে প্রভাবিত করার। এটা যতক্ষণ তার হাতে আছে এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে অথবা ব্যবহার না করতে পারে, কিন্তু তার হাতে আছে এটাই তার জন্য একটা কি বলা যায়, সে স্বস্তি বোধ করছে। সুতরাং সে ঝট করে আমাদেরকে আমরা বললাম আর তাকে ফেরত পাঠিয়ে দিল, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। ফেরত পাঠিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকতো তাহলে আমরা আলোচনা করতাম কিভাবে ফেরত হুম। পাঠাবে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় না যে ফেরত পাঠানোর খুব সম্ভাবনা আপাতত আছে। এবং আহ, সেই জন্য আমাদের যারা বর্তমানে যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন তাদের ওইটা মনে রেখেই কাজ করতে হবে যে এইটা ইমিডিয়েটলি এটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বা অদূর ভবিষ্যতে ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমাদের যা করার আমরা বারবার বলতে থাকবো, বলবো, কিন্তু এটা সত্ত্বেও আমরা সম্পর্কটাকে এমন ভাবে এগিয়ে নিয়ে না, যাবো কিন্তু দুই দেশের ইমিডিয়েটলি জনগণের নাই, মধ্যে যাতে অদূর সেটা কাজে ভবিষ্যতে লাগে। নাই, কিন্তু আসলে তারা মানে মানে আমি আওয়ামী লীগের নেতৃত্বের কথা বলছি, একদম শীর্ষ নেতৃত্ব মোটামুটি বেশিরভাগই তো ভারতে আশ্রিত অবস্থায় আছেন। তারা কি আসলে সেখানেই থাকবেন, এভাবেই চলবে, নাকি আওয়ামী লীগ দলটা আসলে বাংলাদেশের রাজনীতিতে আর কি ফিরবে না তারা কখনো, এরকম কি মানে আপনার কি ধারণা? না, এটা এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হলো তারা ফিরবেন কিনা, তারা একটা সঠিক পরিবেশ না পেলে তারা তো ফিরতে পারবেন না। বর্তমানে সেই পরিবেশ নাই এবং অদূর ভবিষ্যতে হবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বা হুম। আওয়ামী লীগ থাকবে না, এটা মনে করারও কারণ বিএনপি নেই। ক্ষমতায় আসলে যদি ধরে নেওয়া কারণ হচ্ছে তখন কি এটার সুযোগ তৈরি হবে মনে হয়? আমি ওইভাবে আমি ওইভাবে কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না। তবে অবস্থার পরিবর্তন হবে আস্তে আস্তে। কারণ এই যে এত লোক যে আওয়ামী লীগের পক্ষে ছিল সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। তারা তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায় নাই, কিছু লোক গেছে। সবসময় যে এই যে ধরেন একটা অভ্যুত্থান হয় সেখানে কি সত্যি সত্যি সবসময় মেজরিটির সমর্থন থাকে? আসলে তা না, এটা একটা ব্রুট মব ফোর্স বা এরকম একটা কিছু তৈরি হয়, যেটাকে তখন বাধা দেওয়া কারো সম্ভব থাকে না। তার মানে এই না যে পৃথিবীর বাংলাদেশের সমস্ত লোক বা সবাই তাই সেটাকে সমর্থন করেছে। সুতরাং ওইটা তখন টের পাওয়া যায় না, পরবর্তীতে টের পাওয়া যায়। এটা বাংলাদেশে না, সব দেশে এই ধরনের ঘটনা ঘটে, পরে টের পাওয়া যায় যে আসলে ওইটা কতটুকু হুম। মানুষের মনের কাছাকাছি ছিল নাকি ছিল না। সেটা আস্তে আস্তে দেখা যাবে যে না, এই জিনিসটা তো আমরা পছন্দ করছি না, ওই জিনিসটা পছন্দ করি না, এইভাবে বেরিয়ে আসবে। কিন্তু সেই বিচারে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কথা হলো বর্তমান বাস্তবতাটা কি। বর্তমানে আওয়ামী লীগের আহ, সরাসরি অদূর ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কম, নাই। সুতরাং তাদের যে নেতা নেত্রীরা আছেন বাইরে, তারা একটা প্রতিকূল পরিবেশে দেশে ফিরবার জন্য উদ্গ্রীব হবেন, এটা মনে করারও কোনো কারণ নেই। তার মানে এই না যে আওয়ামী লীগের এই যে এবং এর এর ফলে আপনার দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন বর্তমান যে দুটো রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে বাংলাদেশে, তারাও কিন্তু বিভিন্ন সময় এই বিষয় নিয়ে কথা বলছেন এবং আম, স- স্ববিরোধী কথা বিভিন্ন সময় বলছে। কখনো আওয়ামী লীগের উপরে বিষোদ্গার করছে, কখনো আবার আওয়ামী লীগকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় এই ধরনেরও
ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন, আমরা শুনতে পাচ্ছি। তো সুতরাং ভবিষ্যতে এই ব্যাপারটা কি দাঁড়াবে সেটা আমরা এখনই বলতে পারবো না।